হ্যালো, কেমন আছো সবাই? সোহেল স্যার সায়েন্স চেম্বারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা সবাইকে। এর আগের ক্লাসে আমরা তোমাদেরকে বায়োলজির চতুর্থ অধ্যায়ের কেলভিন চক্র পর্যন্ত পড়াইছিলাম, অর্থাৎ সালোক সংশ্লেষণ পর্যন্ত পড়াইছিলাম। এখন আমরা পড়বো সালোক সংশ্লেষণের পরের অংশ, অর্থাৎ শ্বসনটা। তার আগে আগের একটা কথা আমি রিপিট করি, যে কোনো জীবেরই বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? যে কোনো জীবেরই বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন। এই যে শক্তির প্রয়োজন, এই শক্তির চাহিদা আমরা কোত্থেকে পূরণ করি? শক্তির চাহিদা পূরণ করি খাদ্য থেকে। কথা হচ্ছে এই খাদ্য আমাকে তৈরি করতে হবে। খাদ্য তৈরি করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। খাদ্য তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয়? সালোক সংশ্লেষণ। এখন দেখো, গত ক্লাসে কিন্তু আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পর্যন্ত পড়ে ফেলেছি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করব, সেই খাদ্য থেকে আমাকে কি উৎপন্ন করতে হবে? শক্তি উৎপন্ন করতে হবে। এই যে খাদ্য থেকে যে শক্তি উৎপন্ন করা, এই প্রসেসটার নাম হচ্ছে শ্বসন। এই প্রসেসটার নাম কি? শ্বসন। তুমি আমাকে একটা কথা বলো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমি কোন ধরনের খাদ্য তৈরি করেছিলাম? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমি তৈরি করেছিলাম গ্লুকোজ C6H12O6। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমি যে খাদ্যটা গ্লুকোজটা তৈরি করছি, সেই খাদ্য থেকে আমাকে কি উৎপন্ন করতে হবে? শক্তি উৎপন্ন করতে হবে। শক্তি। এখন কথা হচ্ছে, গ্লুকোজ থেকে বা শর্করা থেকে শক্তি উৎপন্ন করতে হবে। এই শক্তি কি অটোমেটিক চলে আসবে? এমবিতে চলে আসবে? না, এই শক্তি এমবিতে আসবে না। গ্লুকোজকে আমাকে কি করতে হবে? জারিত করতে হবে। দেখো, জারিত। আমরা আগে থেকে জানি, কোন অনুপরমাণু বা মূলকের সাথে অক্সিজেন যুক্ত করলে তাকে বলা হয় জারণ। এখন দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে গ্লুকোজটা পাইছি, সেই গ্লুকোজকে যদি জারিত করি, তখন কি উৎপন্ন? শক্তি উৎপন্ন হবে। তাহলে গ্লুকোজের জারণে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড, পানি এবং কি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয়। এখন কথা হচ্ছে, একটা গ্লুকোজকে জারিত করার জন্য কয় অণু অক্সিজেন লাগে? একটা গ্লুকোজকে জারিত করার জন্য তোমরা নিশ্চয়ই জানো 6 অণু অক্সিজেন লাগে। তাহলে একটা গ্লুকোজকে 6 অণু অক্সিজেন দ্বারা জারিত করলে কি উৎপন্ন হবে? 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আর পানি উৎপন্ন হবে কয় অণু? পানি উৎপন্ন হবে তাও 6 অণু পানি উৎপন্ন হবে। এবং শক্তি উৎপন্ন হবে কয়টি? শক্তি বলতে আসলে এটিপি, 38টি এটিপি তৈরি হবে। তাহলে এখন দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরিকৃত খাদ্যকে অক্সিজেনের সাহায্যে জারিত করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় শ্বসন। তাহলে এটা হচ্ছে শ্বসনের সংজ্ঞা। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে। কিভাবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরিকৃত খাদ্যকে অক্সিজেনের সাহায্যে জারিত করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে কি বলা হয়? শ্বসন বলা হয়। আচ্ছা, এখন এরপরে আমরা শ্বসনের ধাপগুলো নিয়ে আলোচনা করব। শ্বসনের ধাপ বলার আগে শ্বসনের প্রকারভেদ জেনে নেওয়া দরকার। দেখো, শ্বসন দুই প্রকার। একটা হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসনের ইংলিশ হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, আর অবাত শ্বসন ইংলিশ হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। দেখো তো, অ্যারোবিক কথাটা দেখো, আমি এখানে লিখলাম অ্যারোবিক কথাটা আসে এর থেকে। অ্যারোবিক কথাটা যে এর থেকে, আর অ্যারোবিকের যে মেইন টার্ম হচ্ছে এর। এর মানে কি? এর মানে হচ্ছে এয়ার। এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, এটা ইংলিশ ওয়ার্ড। এয়ার মানে কি? বাতাস। বাতাস বলতে আমরা এখানে অক্সিজেনকে বোঝাই। অর্থাৎ যে শ্বসন করার জন্য অক্সিজেনের প্রয়োজন হবে, বা যে শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে ঘটবে, এটাকে বলা হয় সবাত শ্বসন। আবার দেখো, অবাত বা অ্যানারোবিক রেসপিরেশন। দেখো, এন মানে কি? বায়োলজিতে কোন শব্দের নামের আগে যদি এ অথবা এন দেখো, বুঝে নেবে জিনিসটা অ্যাবসেন্ট। তাহলে এন মানে হচ্ছে অ্যাবসেন্স। তাহলে এন অ্যারোবিক, অ্যারোবিক মানে এয়ার, এয়ার মানে হচ্ছে বাতাস বা অক্সিজেন। তাহলে একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে ঘটবে, একটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটবে। তাহলে যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, তাকে বলা হয় সবাত শ্বসন। আর যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, তাকে বলা হবে অবাত শ্বসন। এখন এই যে সবাত শ্বসন, জীবের প্রধান শ্বসন হচ্ছে সবাত শ্বসন। যে কোনো উন্নত শ্রেণীর জীবে, আমি আবার বলি, উন্নত শ্রেণীর জীবে কোনটা করে? সবাত শ্বসন। আর অনুন্নত ব্যাকটেরিয়া, ইস্ট, এদের বেলায় কোনটা করে? অবাত শ্বসন। সবাত যে শ্বসন বললাম, সবাত শ্বসনের ধাপ। সবাত শ্বসনের ধাপ হচ্ছে 4টি। মনে রাখবে, সবাত শ্বসনের ধাপ 4টি, খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, দুই নম্বর হচ্ছে এসিটাইল কোএ সৃষ্টি। গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএ সৃষ্টি। তারপর হচ্ছে ক্রেবস চক্র। তারপর হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। আমি লিখে দিচ্ছি ইলেকট্রন প্রবাহ তন্ত্র। ইলেকট্রন প্রবাহ তন্ত্রের ইংলিশ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম।
বা এটাকে অনেক সময় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও বলা হয়। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আসলে প্রক্রিয়ার নাম হচ্ছে সিস্টেম, আর এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে বলা হয় চেইন। এটাকে সংক্ষেপে বলা হয় ETS। তাহলে এগুলো হচ্ছে সবার শেষের ধাপ, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএসিস্টিক, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। একটা কথা মনে রাখবা, যে কোনো ধাপ তার পূর্ববর্তী ধাপের কন্টিনিউশন। এর আগের ধাপে আমরা বলছিলাম সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ করে কাকে পাইছি? গ্লুকোজ। এই গ্লুকোজ থেকে আমাকে কি উৎপন্ন করতে হবে? শক্তি উৎপন্ন করতে হবে। তাহলে এবার আমি কাকে নিয়ে কাজ করা শুরু করব? আমি এবার গ্লুকোজকে নিয়ে কাজ করা শুরু করব। গ্লুকোজকে নিয়ে যে কাজটা শুরু করব সেটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। এবার আমরা এই ধাপগুলো ব্যাখ্যা করব। দেখো, গ্লাইকোলাইসিস ওয়ার্ডটাকে ভেঙে দেখলে আমি দুটো ওয়ার্ড পাবো, একটা হচ্ছে গ্লাইকো, একটা হচ্ছে লাইসিস। গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙো, অর্থাৎ আমি গ্লুকোজকে ভাঙবো। কথা হচ্ছে আমি গ্লুকোজকে কেন ভাঙবো? কারণ সালোক সংশ্লেষণ করে আমি গ্লুকোজকে পাইছি, আবার এই গ্লুকোজ থেকে ভেঙে আমি কি উৎপন্ন করতে হবে? শক্তি উৎপন্ন করতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমি গ্লুকোজকে কতক্ষণ ভাঙবো? যতক্ষণ শক্তি পাওয়া যায় ততক্ষণ আমি ভাঙবো। কথা হচ্ছে শক্তি বলতে কারা? জিটিপি, এটিপি, এফএডিপি, এনএডিপি বা এফএডিএইচ2 বা এনএডিএইচ2, এইগুলো কিন্তু শক্তি রাখো। তাহলে একটা গ্লুকোজকে ভাঙলে দেখো, এখন গ্লুকোজকে ভাঙলে আমি কি কি পাবো? আমি এখানে 4টা এটিপি পাবো, 2 অণু এনএডিএইচ2 পাবো, আর পাবো 2 অণু পাইরুভিক অ্যাসিড। এখন কথা হচ্ছে, এখানে এটিপিটা একটা শক্তি, এখানে 4 অণু এটিপি যে পাবো, কিন্তু ওই কাজটা করতে গিয়ে দেখা যাচ্ছে 2 অণু খরচ হয়ে যায়, 2 অণু কি হয়? খরচ হয়। অর্থাৎ আমি যদি কোনো ব্যবসায় 1 লক্ষ টাকা কামাই করি, আমি 1 লক্ষ টাকা ইনকাম করলাম, কথা হচ্ছে আমার ইনকাম কিন্তু 1 লক্ষ টাকা, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে 20 থেকে 30,000 টাকা আমার স্টাফের বেতন, আমার ইলেকট্রিক বিল, আমার দোকান ভাড়া, এগুলোতে ব্যবহৃত হচ্ছে। তাহলে যদিও আমি 1 লক্ষ টাকা কামাইছি, কিন্তু আমি সঞ্চয় করতে পারছি কত? এখান থেকে ওই যে 70 থেকে 80,000 টাকা। কেন? কিছু অংশ এই কাজটা করতেই চলে যায়। তাহলে এখানে যে 4 এটিপি পাবো, এর মধ্যে 2 এটিপি কি হয়ে যাবে? খরচ হয়ে যাবে। তাহলে আসলে পাচ্ছি কয় এটিপি? 2 এটিপি। এরপর পাচ্ছি 2 অণু এনএডিএইচ2। দেখো, এটা একটা শক্তির একক, এটা একটা শক্তির একক, কিন্তু এরপর পাচ্ছি 2 অণু পাইরুভিক অ্যাসিড। এই যে পাইরুভিক অ্যাসিড, অ্যাসিডটা যৌগ, এটা কোনো কি নয়, এটা কোনো শক্তি নয়, অর্থাৎ এখান থেকে আমার শক্তি নয়। তাহলে 2 অণু এটিপি পাচ্ছি, 4 অণু এটিপি পাইলে এখানে পাবো আসলে 2 অণু, তারপর 2 অণু এনএডিএইচ2, আর পাচ্ছি 2 অণু পাইরুভিক অ্যাসিড। এবার আমাকে কাকে ভাঙতে হবে? পাইরুভিক অ্যাসিডকে কি করতে হবে? আমাকে ভাঙতে হবে। কথা হচ্ছে, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় ঘটে? খুব এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় ঘটে? এটা ঘটায় সাইটোপ্লাজমের মধ্যে। এটা আমরা ব্যাখ্যা করব। তাহলে এখন গ্লুকোজকে ভেঙে এগুলো পাইলাম, এবার আমি কাকে ভাঙবো? এবার ভাঙবো আমি পাইরুভিক অ্যাসিডকে। এই যে পাইরুভিক অ্যাসিডকে ভাঙার যে প্রক্রিয়া, তাকে বলা হবে এসিটাইল কোএসিস্টিক। দ্বিতীয় ধাপের নাম হচ্ছে এসিটাইল কোএসিস্টিক। আসলে এসিটাইল কোএসিস্টিক এটি কি? এটি আসলে পাইরুভিক অ্যাসিডের ভাঙন। কোনো পাইরুভিক অ্যাসিডকে ভাঙলে, একটা পাইরুভিক অ্যাসিডকে ভাঙলে আমি কি কি পাবো? দেখো, একটা পাইরুভিক অ্যাসিডকে ভাঙলে আমি পাবো 1 অণু কার্বন ডাই অক্সাইড পাবো, 1 অণু এনএডিএইচ2 পাবো, 1 অণু এসিটাইল কোএ পাবো। কথা হচ্ছে, গ্লাইকোলাইসিসে এর আগের ধাপে আমি কয়টা পাইরুভিক অ্যাসিড পাইছিলাম? 2টা। তাহলে 1 অণু পাইরুভিক অ্যাসিডকে ভাঙলে যদি এগুলো পাওয়া যায়, 2 অণু পাইরুভিক অ্যাসিডকে ভাঙলে ডাবল পাবো। তাহলে দেখো, 2 অণু পাইরুভিক অ্যাসিডকে ভাঙলে কি কি পাবো? আমি দেখো, আমি এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড পাবো, আবার 2 অণু এনএডিএইচ2 পাবো, 2 অণু এনএডিএইচ2 পাবো। একইভাবে আমি 2 অণু কি পাবো? 2 অণু পাবো এসিটাইল কোএ, 2 অণু এসিটাইল কোএ পাবো। তাহলে দেখো, আবার বলি, তাহলে আমাকে কাকে ভাঙতে হবে? এই ধাপে আমাকে কাকে ভাঙতে হবে? আমাকে ভাঙতে হবে পাইরুভিক অ্যাসিডকে। গ্লাইকোলাইসিসে আমি কয়টা পাইরুভিক অ্যাসিড পাইছি? 2টা। এখন একটাকে ভাঙলে যদি এগুলো পাওয়া যায়, তাহলে 2টাকে ভাঙলে আমি ডাবল পাবো। এই প্রক্রিয়াটা কোথায় ঘটে? এই প্রক্রিয়াটা সেম ভাবে এটাও ঘটে সাইটোপ্লাজম। এটা সাইটোপ্লাজমে ঘটে। এবার আমি এখানে কি কি শক্তি পাচ্ছি? দেখেন, কার্বন ডাই অক্সাইড এটি কিন্তু কোনো কি নয়, শক্তি নয়, এটা একটা বর্জ্য পদার্থ। তাহলে কার্বন ডাই অক্সাইড আমার কোনো কাজে আসবে না। এখানে শক্তি বলতে পাচ্ছি 2 অণু এনএডিএইচ2। আমরা জানি এনএডিএইচ2 কিন্তু শক্তির একটা একক, আমরা প্রথম ক্লাসে পড়াইছিলাম এনএডিএইচ2। এরপর পাচ্ছি 2 অণু এসিটাইল কোএ। এবার আমাকে তাহলে এসিটাইল কোএকে কি করতে হবে? এবার এটাকে ভেঙে দেখতে হবে। আমি কিন্তু যাকে পাবো তাকে ভেঙে ফেলবো, শক্তি ছাড়া যাকে পাচ্ছি তাকে কি করে ফেলবো? ভেঙে ফেলবো। তাহলে এবার আমাকে কাকে ভাঙতে হবে? এসিটাইল কোএকে ভাঙতে হবে। এই যে এসিটাইল কোএকে ভাঙার যে প্রক্রিয়া, এটাকেই বলা হবে ক্রেবস চক্র। এর পরবর্তী ধাপের নাম হচ্ছে ক্রেবস চক্র। দেখো, তৃতীয় ধাপের নাম হচ্ছে ক্রেবস চক্র। এখানে আমি কাকে ভাঙবো? এখানে আমি ভাঙবো এসিটাইল কোএকে ভাঙবো। কথা হচ্ছে,
একটা অ্যাসিটাইল কোকে ভাঙলে এক অণু অ্যাসিটাইল কোকে ভাঙলে আমি কি কি পাবো? 2 অণু কার্বন ডাই অক্সাইড, 1 অণু জিটিপি, 1 অণু FADH2, আর 3 অণু NADH2 পাবো। কথা হচ্ছে এর আগে আমি কয়টা অ্যাসিটাইল কোকে পাইছিলাম? আমি কিন্তু 2টা অ্যাসিটাইল কোকে পাইছিলাম। একটাকে ভাঙলে যদি এগুলো পাওয়া যায় তাহলে 2টাকে যদি ভাঙি তাহলে ডাবল পাবো। তাহলে এখানে কি কি পাবো দেখো, এখানে পাবো আমি 4 অণু কার্বন ডাই অক্সাইড পাবো। আমি জাস্ট এটা থেকে দেখে দেখে বোঝাচ্ছি। এক অণুকে ভাঙলে এগুলা, এর আগে আমি পাইছিলাম 2 অণু, তাহলে 2 অণুকে ভাঙলে ডাবল, তাহলে 4 অণু কার্বন ডাই অক্সাইড পাবো। 2 অণু পাবো কি? জিটিপি, এবং 2 অণু FADH2, 2 অণু FADH2 পাবো। আবার 6 অণু কি পাবো? আমি শুধু ডাবল করে দিচ্ছি, 6 অণু NADH2 পাবো। আচ্ছা, এই প্রক্রিয়া কোথায় ঘটে? এই প্রক্রিয়া ঘটে মাইটোকন্ড্রিয়াতে। এটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে। এর আগের দুটো ধাপ কোথায় ঘটছিল? এর আগের দুটো ধাপ ঘটছিল সাইটোপ্লাজমে, কিন্তু এটা ঘটে মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এখন এই পরবর্তী তাহলে এখন দেখো আমি কি কি পাচ্ছি এখানে? কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। এটা কোনো শক্তি নয়, এটা আমার কোনো কাজে আসবে না, কিন্তু জিটিপি কিন্তু একটা শক্তি, FADH2 এটা একটা শক্তি, NADH2 এটা একটা শক্তি। এখানে কিন্তু ভাঙার মতো আর কাউকে পাচ্ছি না। এখানে কি আর কাউকে ভাঙা যাবে না? অনেকে বলছে মাইটোকন্ড্রিয়াকে ভাঙে, আসলে মাইটোকন্ড্রিয়া একটা স্থান। তাহলে দেখো এখানে ভাঙার মতো আর কাউকে পাচ্ছি না, তাহলে আমার ভাঙার প্রসেসটা শেষ। প্রথমে গ্লুকোজকে ভাঙছি, পাইরুভিক অ্যাসিড পাইছি, পাইরুভিক অ্যাসিডকে ভাঙছি, অ্যাসিটাইল কোকে পাইছি, অ্যাসিটাইল কোকে ভাঙলাম, এইগুলা পেলাম। তাই আমাদের ভাঙার প্রসেস কিন্তু শেষ। আমাদের চতুর্থ ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এর আগের 3 ধাপে আমি কাজগুলো করে আমি কি কি পাইলাম তুমি দেখো। আমি পাচ্ছি এখানে কার্বন ডাই অক্সাইড, যেটা আমার কোনো কাজ আসবে না, ATP পাইছি, GTP পাইছি, FADH2 পাইছি, NADH2 পাইছি। কথা হচ্ছে এই যে এই সমস্ত উপাদান আমি পাইলাম, কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারবো শুধু ATP কে, GTP, FADH2, NADH2 কে আমি ব্যবহার করতে পারবো না। তাই এদেরকে কি করতে হবে? এদেরকে ATP তে কনভার্ট করতে হবে। আমি কিন্তু প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম শক্তির উপাদান অনেকগুলো, ATP, GTP, FADH2, NADH2, কিন্তু ব্যবহার করা যাবে শুধু ATP কে। বাকিগুলোকে আমরা কি করি? কনভার্ট করি। এই যে কনভার্ট করার যে প্রসেসটা, এটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আমি লিখে দিচ্ছি, উপরের ধাপ সমূহে উৎপন্ন কাকে? জিটিপি, FADH2 এবং NADH2 কে জারিত করে ইলেকট্রন, প্রোটন, পানি ও এটিপি উৎপন্ন করা হয়। তাই এখানে আসলে আমরা কি করি? জাস্ট এই তিনটাকে, যেগুলোকে শক্তির একক, কিন্তু এগুলোকে কি করা যাচ্ছে না, রেডিমেড ব্যবহার করা যাচ্ছে না, এদেরকে ভেঙে আমি কিসে পরিণত করি? এদেরকে ভেঙে আমি এটিপি তে পরিণত করি। এটা কোথায় ঘটে? এটা ঘটে মাইটোকন্ড্রিয়াতে। তাহলে প্রথম দুইটা ধাপ ঘটে সাইটোপ্লাজমে, এর পরের দুইটা ধাপ ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। তাহলে এর আগের প্রশ্ন হচ্ছে ভাঙন প্রক্রিয়া। গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডকে ভেঙে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়েকে ভেঙে আবার এগুলো পাইছি। কথা হচ্ছে এবার আমি এই ধাপে শুধু কনভার্ট করি। এটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এখন আমরা পুরো প্রসেসটাকে একটু অন্যভাবে দেখবো। এখন যে বললাম একটু অন্যভাবে দেখবো, কিরকম? এর আগে আমরা যে বলছিলাম তোমাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, আমি পুরো প্রসেসটাকে একটু বলি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমি কাকে পাইছিলাম বলতো? আমি পাইছিলাম গ্লুকোজকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমি যে গ্লুকোজটাকে পাইছি, সেই গ্লুকোজটা আবার কোথায় ঢুকে যাবে? সেই গ্লুকোজটা ঢুকে যাবে কোষের কাছে ঢুকে যাবে, সেই গ্লুকোজটা কোষের কাছে ঢুকে যাবে। দেখো এই যে গ্লুকোজ কোষের ভিতর ঢুকে গেছে, ব্যাপন প্রক্রিয়ায় অথবা সক্রিয় শোষণ প্রক্রিয়া, যে কোনো ভাবে সেই গ্লুকোজটা কোথায় ঢুকে গেল? আমি গ্লুকোজটা কোষে ঢুকে গেছে। এখন মনে করি এটা পুরোটা একটা কোষ। কোষের মধ্যে রয়েছে নিউক্লিয়াস। আমরা জানি নিউক্লিয়াসের বাইরে পুরো জায়গা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের বাইরে পুরো জায়গাটা সাইটোপ্লাজম। আমরা জানি সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। কথা হচ্ছে আমি এখানে অনেকগুলো অঙ্গাণুকে আমি মাথায় আনতাম, আমি শুধু শ্বসনের সাথে জড়িত যে অঙ্গাণুটা অর্থাৎ মাইটোকন্ড্রিয়াকে আমি কি করব? এখানে আমি গণনা করব। তাহলে দেখো এটা হচ্ছে কোষ, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো অঙ্গাণুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু কি? মাইটোকন্ড্রিয়া। তাহলে সালোক সংশ্লেষণ করে যে গ্লুকোজটা পাচ্ছি, সেই গ্লুকোজটা ব্যাপন বা সক্রিয় শোষণ যে কোনো ভাবে গ্লুকোজটা কোষে ঢুকে গেছে। এই গ্লুকোজটাকে ভাঙবো। গ্লুকোজটাকে ভাঙার যে প্রক্রিয়া, তাকেই বলা হবে গ্লাইকোলাইসিস। আমরা জানি গ্লাইকোলাইসিস করে কি কি পাই? আমি মনে আছে তোমাদের, আমি কার্বন ডাই অক্সাইড পাই, সরি আমি এখানে একটু ভুল হচ্ছে আমার, আমি এখানে ATP পাই, তারপর কি পাই? তারপর পাই NADH2 পাই, আর পাই পাইরুভিক অ্যাসিড। তাহলে এবার আমাকে কাকে ভাঙতে হবে বলো? পাইরুভিক অ্যাসিডকে। এই যে পাইরুভিক অ্যাসিডকে আবার ভাঙবো আমরা। পাইরুভিক অ্যাসিডকে ভাঙার যে প্রক্রিয়া, তাকে আমরা বলি অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এগুলো একটা কতগুলো ধাপের নাম। তাহলে এটা একটা ধাপ, গ্লাইকোলাইসিস একটা ধাপ, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি একটা ধাপ।
পাইরুভেটকে ভাঙলে আমি কি কি পাই? পাইরুভেটকে ভাঙলে পাবো কার্বন ডাই অক্সাইড পাবো, তারপর তোমার NaDH2 পাবো, হ্যাঁ, আর কি পাবো? NaDH2 পাবো, আর পাবো এসিটাইল CoA, এসিটাইল CoA। আচ্ছা, এখন পর্যন্ত এগুলো কোথায়? নিউক্লিয়াসের বাইরে, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে। এই যে এসিটাইল CoA যেটা পাচ্ছি, সেই এসিটাইল CoA কোথায় ঢুকে যায়? এসিটাইল CoA ঢুকে যায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এবার এসিটাইল CoA যখন মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে যায়, সেখানে আমি কি কি পাই? এখানে পাবো কার্বন ডাই অক্সাইড পাবো, GTP পাবো, FADH2 পাবো, আর কি পাবো? NaDH2, আবার পাবো NaDH2। তাহলে এই প্রক্রিয়াটা এসিটাইল CoA পরে ধাপগুলো কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়াতে। আমরা বলছিলাম প্রথম দুইটা ধাপ কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। বাট এসিটাইল CoA পর থেকে এটা হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রটা কোথায় ঘটতেছে? মাইটোকন্ড্রিয়াতে। এর পরবর্তী আবার GTP, FADH এদেরকে আমরা কি করি? সবাইকে আবার ATP তে কি করে দিই? কনভার্ট করে দিই। এই যে কনভার্ট করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে পরের দুটো ধাপ কোথায় ঘটতেছে? মাইটোকন্ড্রিয়াতে ঘটতেছে। তাহলে অনেকেই যে সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়ার ব্যাপারটা অনেকে বুঝতে পারে না। তাহলে আলটিমেটলি একটা জিনিস খেয়াল করো, সমস্ত প্রসেসটা শেষ হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। সমস্ত শক্তির উপাদানগুলো এটিপিতে কনভার্ট হচ্ছে কোথায়? তাও কি? মাইটোকন্ড্রিয়াতে। তাহলে শক্তিটা উৎপাদন হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। যেহেতু মাইটোকন্ড্রিয়াতে এটিপি শক্তি উৎপন্ন হয়, এটাকে বলা হয় পাওয়ার হাউস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পাওয়ার হাউস। তোমরা বায়োলজির দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পড়ছো। সবাল শ্বসনে তো আমি করলাম, সবাল শ্বসন করার পরে আমি কি পরিমাণ শক্তি এখান থেকে পাবো সেটার হিসাব করব। কথা হচ্ছে সবাল শ্বসনে আমি লিখলাম সবাল শ্বসনে উৎপন্ন মোট এটিপি এর হিসাব। একদম প্রথম ক্লাসে আমি এই কথাটা আরো কয়েকবার বলছি। শক্তি বলতে আমরা মূলত ATP, GTP, FADH2, NADH2 গুলো পাই, কিন্তু ব্যবহার করা যায় শুধু ATP কে। বাকিগুলো কি করে কনভার্ট করি? যেভাবে ডলারকে টাকায় কনভার্ট করি, রিয়ালকে টাকায় কনভার্ট করি, বা রুপিকে টাকায় কনভার্ট করি। কথা হচ্ছে কনভার্ট করার সময় আমাকে $1 সমান কত টাকা, 1 রুপি সমান কত টাকা, 1 রিয়াল সমান কত এটা জানতে হবে। এখন দেখো, একটা GTP কে ভাঙলে আমি একটাই ATP পাবো, অর্থাৎ GTP আর ATP এর শক্তির মান একই। কিন্তু এক কোণে FADH2 কে ভাঙলে দুইটা ATP পাওয়া যায়, আবার এক কোণে NADH2 কে ভাঙলে তিনটে ATP পাওয়া যায়। এগুলো হচ্ছে কনভার্সনের রেটটা। তাকে ভাঙলে কি পাবো? তাহলে সবার আমি এখানে শুধু লিখছি উৎপন্ন মোট ATP এর হিসাব। আমি শুধু শক্তি বা ATP কে হিসাব করবো। যে কার্বন ডাই অক্সাইড পাইছি, এগুলো আমার কোনো দরকার নাই, কারণ কার্বন ডাই অক্সাইড বর্জ্য পদার্থ, এখান থেকে আমি কোনো শক্তি পাবো না। তাহলে দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমাদের কয়টা ধাপ ছিল? আমাদের 4টা ধাপ মনে আছে। প্রথম 3টা ধাপ আমি ভাঙতাম, পরের ধাপে কনভার্ট করতাম। দেখো প্রথম ধাপে গ্লাইকোলাইসিস 4 অণু ATP উৎপন্ন হয়, কিন্তু আমরা লিখছিলাম 2 অণু কি হয়ে যায়? খরচ হয়ে যায়। তাহলে 4 অণু থেকে যদি 2 অণু খরচ হয়, আসলে পাই কয় অণু? 2টা ATP পাই। আবার আর 2 অণু কি পেতাম? গ্লাইকোলাইসিসে 2 অণু কি পেতাম? NADH2। আমরা জানি 1 অণু NADH2 সমান 3টে ATP। তাহলে 2 অণু NADH2 সমান 6টা ATP। এবার আসলে এসিটাইল CoA সৃষ্টিতে আমি শুধু 2 অণু NADH2 পেতাম, কার্বন ডাই অক্সাইড এখানে আমার কোনো কাজে আসবে না। 2 অণু NADH2 কে ভাঙলে কয়টা ATP পাওয়া যাবে? তাও 6টা ATP পাওয়া যাবে। আবার দেখো ক্রেবস চক্র। তাহলে ক্রেবস চক্রের মধ্যে টোটাল কি পাইছি? 2টা GTP, 2টা FADH2, 6টা NADH2। 2টা GTP কে ভাঙলে আমি 2টা কি পাবো? ATP পাবো। 2টা FADH2 কে ভাঙলে দেখো তো, একটা FADH2 সমান কয়টা ATP? 2টা। কোন FADH2 সমান 2টা ATP। তাহলে এখানে 2টাকে ভাঙলে আমি 4টা ATP পাবো। এবার দেখো 6টা NADH2 কে ভাঙলে আমি 18টা ATP এখানে পাবো। এখন আমাকে গুণ করতে হবে। এই যে আমি যে গুণ করব, তাহলে আমাকে যোগ করতে হবে, আমি দুঃখিত। 2 6 মোট 8, 8 আর 6 14, 14 2 16, 16 4 20, 20 আর 18 কত? টোটাল 38টা ATP আমি পাবো, 38। টোটাল 38টি ATP পাবো। অর্থাৎ কোনো গ্লুকোজকে ভাঙলে সবাত শ্বসনে কয়টা ATP পাওয়া যায়? 38টা ATP পাওয়া যায়। তাহলে টোটাল সবাত শ্বসনে 38টা ATP পাওয়া যায়। কিন্তু এমসিকিউ তে অনেক সময় তোমাকে ভেঙে ভেঙে, ইভেন সিরিয়াসলি তোমাকে ভেঙে ভেঙে দিতে পারে। যেমন আমি যদি তোমাকে কোশ্চেন করি সবাত শ্বসনে শুধু গ্লাইকোলাইসিসে কয় অণু পাওয়া যাবে? তাহলে শুধু গ্লাইকোলাইসিস বলতে এই যে শুধু 8টা। আমি তোমাকে যদি কোশ্চেন করি সবাত শ্বসনে এসিটাইল CoA সৃষ্টির ধাপে, আমি ধাপটা মেনশন করে দিলাম, এসিটাইল CoA সৃষ্টি। এসিটাইল CoA সৃষ্টির ধাপে কয়টা ATP পাওয়া যায়? 6টা ATP পাচ্ছে। তাহলে দেখো শুধু ক্রেবস চক্রের মধ্যে 2 4 6 আর 6 আর 18 কত? 24। তাহলে তোমাকে এখানে কোশ্চেনগুলো আলাদা আলাদা শুধু গ্লাইকোলাইসিস, শুধু এসিটাইল CoA সৃষ্টি, শুধু ক্রেবস চক্র এভাবে দিতে পারে, অথবা
টোটালটা দিতে পারো। অনেক সময় দেখা যায় দুইটা একসাথে করে দিচ্ছি। একটা সৃজনশীল, সবাই আমাকে আজকে এখানে আনসার দিবা। আমি একটু তোমাকে জাস্ট একটা এমসিকিউ দিই। 3 অণু গ্লুকোজ হতে, খেয়াল করবে, 3 অণু গ্লুকোজ হতে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র মিলে কয়টা এটিপি পাওয়া যাবে? কোশ্চেন আবার বলতেছি, 3 অণু গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র মিলে কয়টা এটিপি পাওয়া যাবে? সবাই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে এটা হচ্ছে সবাদ শোষণ উৎপন্ন এটিপি এর হিসাব। তাহলে আমাদের সবাদ শোষণ এখানে শেষ। এবার আমাকে করতে হবে অবাধ শোষণ। আমরা এবার অবাধ শোষণ নিয়ে তোমাদেরকে পড়াবো। এখন অবাধ শোষণের ধাপ, সবাদ শোষণের ধাপ ছিল 4টি, কিন্তু অবাধ শোষণের ধাপ হচ্ছে 2টি। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এক নম্বর ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নম্বর ধাপের নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এক নম্বর ধাপ গ্লাইকোলাইসিস, 2 নম্বর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এখানে একটা কথা লিখছি তোমাদের বইতে, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। এই কথাটা কেন? সবাদ শোষণে অক্সিজেনের উপস্থিতিতে হয়, কিন্তু অবাধ শোষণ কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। অনেক সময় দেখা যায় খুবই সামান্য পরিমাণ অক্সিজেন থাকে। এখন কথা হচ্ছে, অক্সিজেন যদি পূর্ণরূপে থাকে আমরা বলবো পূর্ণ জারণ, কিন্তু অক্সিজেন যদি খুবই অসম্পূর্ণ, খুবই লো, একেবারে নেই বললেই চলে, তাই বলা হয় গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। তাহলে গ্লাইকোলাইসিসের একটা নাম আছে কি? গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। এখানে অসম্পূর্ণ কথা আমি আবার বলি কেন? সবাদ শোষণে অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, অক্সিজেন সম্পূর্ণরূপে থাকে, কিন্তু এখানে অক্সিজেন নেই বললেই চলে, তাই বলা হয় অসম্পূর্ণ জারণ। তাহলে এখানে আলটিমেটলি গ্লাইকোলাইসিস কি কি পাবো? সবাদ শোষণের মতো অবাধ শোষণ প্রথম ধাপের নাম কি? গ্লাইকোলাইসিস। এখানে গ্লাইকোলাইসিস বলে কি কি পাবো? সেম 4 অণু এটিপি পাবো, 2 অণু NH2 পাবো এবং 2 অণু কি পাবো? পাইরুভিক অ্যাসিড পাবো। এখানেও 2 অণু কি হয়ে যায়? খরচ হয়ে যায়। অর্থাৎ সবাদ শোষণের গ্লাইকোলাইসিস এবং অবাধ শোষণের গ্লাইকোলাইসিস দুটাই 100% সেম, তবে ওখানে পরিমাণটা বেশি হবে, এখানে পরিমাণটা কি হবে? কম হবে। এখন 4 অণু এটিপির মধ্যে 2 অণু খরচ হলো, 2 অণু NH2 পাইলাম আর 2 অণু কি পাবো? পাইরুভিক অ্যাসিড। এবার আমাকে কাকে ভাঙতে হবে? দ্বিতীয় ধাপে আমাকে ভাঙতে হবে পাইরুভিক অ্যাসিডকে। সবাদ শোষণের বেলায় পাইরুভিক অ্যাসিডকে ভাঙার যে প্রক্রিয়াটা, এটাকে বলতাম এসিটাইল কোয়ে সৃষ্টি। কিন্তু অবাধ শোষণ হওয়ার কারণে, অক্সিজেন না থাকার কারণে এখানে পাইরুভিক অ্যাসিড কি হতে পারে না? ভাঙতে পারে না। তখন পাইরুভিক অ্যাসিড পূর্ণরূপে ভাঙার বদলে কি হয়ে যায়? পাইরুভিক অ্যাসিডে কি ঘটে? বিজারণ ঘটে। দেখো, অক্সিজেনের উপস্থিতি হলে জারণ, আর অক্সিজেন অনুপস্থিত হলে বিজারণ। এই কথাটা বারবার করে বলে দিচ্ছি। সবাদ শোষণ অক্সিজেন থাকে, তাই পাইরুভিক অ্যাসিডকে জালিত করে ভেঙে ফেলি, কিন্তু এখানে তো অবাধ শোষণ অক্সিজেন নাই। তাহলে যেখানে অক্সিজেন নাই, তাহলে জারণ নাই, জারণ নাই মানে কি? এখানে বিজারণ হবে। কথা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। পাইরুভিক অ্যাসিড বিজারণ থেকে কি কি উৎপন্ন হয়? এখানে পাওয়া যায় ইথানল ও কার্বন ডাইঅক্সাইড। আমি একটু ভাবে লিখি, কার্বন ডাইঅক্সাইড ও ইথানল। ইথানলের একটা নাম আছে ইথাইল অ্যালকোহল, এটা হচ্ছে CH3CH2OH। এটা হচ্ছে ইথানল, ইথাইল অ্যালকোহল, তুমি যাই বলো। অথবা এখানে আরেকটা জিনিস উৎপন্ন হতে পারে এক এক সময় এক একটা, অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হতে পারে, তাহলে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COCH। ঠিক আছে? তাহলে কার্বন ডাইঅক্সাইড অথবা ইথানল ও ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড। একটা জিনিস খেয়াল করো, ইথানলের মধ্যে কার্বন কয়টা? 2টা, 1 2। আবার এখানে একটা কার্বন আছে, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন, তাহলে মোট কার্বন কয়টা? 3টা। আবার দেখো, অথবা ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডের কার্বন কয়টা? 3টা, 1 2 3, 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড। তাহলে হচ্ছে অবাধ শোষণের ধাপ। এখন সবাদ এবং অবাধ শোষণের মধ্যে পার্থক্যটা তোমাদের লাগবে। এতে থেকে সিকিউতে কি কি আসতে পারে বলি। এখানে ক্রেবস চক্র আসবে, মাস্ট কেলভিন চক্র মাস্ট আসবে, সবাদ শোষণ আসবে, সবাদ শোষণ উৎপন্ন এটিপির হিসাবে আসবে, অবাধ শোষণ আসবে। সবাদ এবং অবাধ শোষণের মধ্যে পার্থক্য, সালোক সংশ্লেষ এবং শ্বসনের পার্থক্য, এই পার্থক্যগুলো তোমরা নিজেরা একটু কি করবে? মেনটেন করে একটা নিজেরা চার্ট করে ফেলবা। যেগুলো করাইছি এর মধ্যেই থাকবে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের প্রভাব, শ্বসনের প্রভাব। তাহলে কি কি এমসিকিউ সিকিউ আসবে সেটা আমি তারপর আলাদা করে লিখে দিব। সো এই অধ্যায় আমাদের শেষ। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আবারও তোমাদের সাথে